অযোধ্যা প্রাচীন ভারতের 7টি পবিত্র শহর বা সপ্তপুরীর একটি হিসেবে সম্মানিত। এটি প্রাচীন সূর্য নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে কৌশল রাজ্যের রাজধানী ছিল এই অযোধ্যা শহর। এই জায়গাটি ভক্তদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে, কারণ এটি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মস্থান। বিশ্বাস করা হয় যে দেবতা নিজেই এই পবিত্র স্থানটি তৈরি করেছিলেন। এই পবিত্র শহরটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং এটি ভগবান রামের জন্ম শহর হওয়ায় এটি হিন্দু ভক্তদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অযোধ্যায় আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কোথায় থাকবেন এবং অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির ছাড়া আর কি কি দর্শনীয় স্থান রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ট্রেন। এখানে দুটি রেলওয়ে স্টেশন রয়েছে, একটি হচ্ছে অযোধ্যা জংশন এবং আরেকটি হলো অযোধ্যা ক্যান্ট। আপনারা যে কোনো জায়গা থেকে এই দুটি স্টেশনের জন্য ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। জংশন থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে প্রায় 1.5 কিলোমিটারের মতো এবং অযোধ্যা ক্যান্ট থেকে রাম মন্দিরের দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। এই দুটি স্টেশন থেকেই আপনারা অটো কিংবা টোটোতে করে আপনারা রাম মন্দির পৌঁছে যাবেন। আর আপনারা যদি ফ্লাইটে করে আসতে চান তাহলে আপনাদের মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসতে হবে। দেশের বিভিন্ন বড় বড় শহর থেকে এখানে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে আর এই এয়ারপোর্টটি রাম মন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই চালু হয়, যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে খুব সহজেই আসতে পারে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। আর এই এয়ারপোর্ট থেকে রাম মন্দিরের দূরত্ব হলো 11 কিলোমিটার। এখান থেকেও আপনারা বাস, অটো কিংবা ট্যাক্সিতে করে রাম মন্দিরে পৌঁছে যাবেন। এরপর বলি আপনারা এখানে কখন আসবেন। এই অযোধ্যায় আসার সব থেকে উপযুক্ত সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় ওয়েদার ভালো থাকে, না হলে অন্যান্য সময় এখানে প্রচুর গরম হয়। তাই আপনারা চেষ্টা করবেন অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আসার। এরপর বলি আপনারা এখানে আসার পর কোথায় থাকবেন। এই অযোধ্যা জুড়ে আপনারা অনেক হোটেল অথবা ধর্মশালা পেয়ে যাবেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব অযোধ্যা জংশনের সামনে দিয়ে যে রোডটি গেছে সেখান দিয়ে গেলেই আপনারা অনেক ভালো এবং বাজেটের মধ্যে হোটেল পেয়ে যাবেন। এখানে এসি এবং নন এসি সব ধরনেরই হোটেল রয়েছে। এছাড়াও আপনারা আগে থেকেও হোটেল বুক করে আসতে পারেন। তার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, যেমন আগোডা, মেক মাই ট্রিপ, ওয়ো। এছাড়াও অন্যান্য ধরনের অ্যাপ রয়েছে যেগুলি থেকে আপনারা হোটেল বুক করে এখানে আসতে পারেন। এই অযোধ্যায় দর্শনীয় স্থানের কথা বললে প্রথমে আসে রাম মন্দির, যা রাম জন্মভূমি মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটি ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র স্থান, যা হিন্দু ধর্মে শ্রী রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হয়। বর্তমান এই মন্দির কমপ্লেক্সটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দিরে পরিণত হয়েছে। এই মন্দিরের স্থানটি নিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনার বিষয় হয়ে উঠেছিল, কারণ এটি বাবরি মসজিদের পূর্বের অবস্থান বলে মুসলমানরা দাবি করেছিলেন, যা 1528 থেকে 1529 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এরপর মসজিদে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল 1949 সালে। তারপর আবার 1992 সালে এটিকে আক্রমণ করেন এবং ভেঙে ফেলা হয়। দীর্ঘদিনের অবসানের পর 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট এই জায়গাটিতে একটি মন্দির নির্মাণের জন্য বিতর্কিত জমি হিন্দুদের দেওয়ার রায় দেন, যেখানে মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার ধন্যপুরীর কাছাকাছি জমি দেওয়া হয়েছিল। এরপর 5ই আগস্ট 2020 সালে রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা করা হয়, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা সম্পাদিত হয়েছিল। 22 জানুয়ারি 2024 সালে এই মন্দিরটি আচার অনুষ্ঠান এবং খুব জাঁকজমক করে উদ্বোধন করা হয় এবং মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠাও করা হয়। এই রাম মন্দিরটি নাগারা শৈলীতে ডিজাইন করা হয়েছে, যা গর্ভগৃহের উপরে একটি স্বতন্ত্র শিখর বা টাওয়ার দ্বারা চিহ্নিত করা হয়েছে। এই রাম মন্দিরটি বংশী পাহাড়পুরের গোলাপি বেলে পাথর এবং মাকরানা মার্বেল দিয়ে তৈরি। এই সুন্দর রাম মন্দিরটি 360 ফুট লম্বা এবং 335 ফুট চওড়া এবং 161 ফুট উঁচু। এখানে 3টি তলা রয়েছে। নিচের তলায় 160টি কলাম, প্রথম তলায় 132টি এবং দ্বিতীয় তলায়
74টি কলাম রয়েছে। এই পুরো মন্দিরটি 100 একর জমি জুড়ে বিস্তৃত, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন। অসাধারণ মন্দিরটি, যেমনই মন্দিরটির কারুকার্য তেমনি এই মন্দিরের পরিবেশটি। এই রাম মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের একটি প্রতীক হিসেবেও গণ্য হয়। সত্যি খুব অসাধারণ। এরপর 2 নম্বরে আসে হনুমানগড়ি মন্দির। এই মন্দিরটিও অযোধ্যার একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান। এই মন্দিরটি শ্রী হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে এবং এখানে তাকে শিশু রামের রক্ষক হিসেবে চিত্রিত করা হয়েছে। অযোধ্যায় ঢোকার পথে এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং ভক্তদের কাছে এটি খুবই প্রিয়। প্রাচীন কাহিনী অনুসারে এটি সেই স্থান যেখানে শ্রী হনুমান ধ্যান করতেন এবং অযোধ্যার রক্ষক হিসেবে অবস্থান করতেন। এখানেও ভক্তরা প্রতিদিন আসেন এবং হনুমানজির আশীর্বাদ প্রার্থনা করেন। এই মন্দিরের পথটি অনেক ধাপের সিঁড়ি দিয়ে গঠিত, যা ভক্তদের জন্য একটি পবিত্র যাত্রা হিসেবে বিবেচিত। মন্দিরটি তার মনোরম স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্বের কারণে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। আপনারা যদি অযোধ্যায় রাম মন্দির দর্শন করতে আসেন তাহলে আপনারা এখানেও আসতে পারেন। এই জায়গাটিও খুব সুন্দর। এরপর আসে কনক ভবন মন্দির। এই মন্দিরটিও অযোধ্যার একটি বিখ্যাত হিন্দু মন্দির এবং এটি মূলত মা সীতা এবং ভগবান রামের প্রতি উৎসর্গকৃত। বলা হয়ে থাকে যে এই ভবনটি দেবী সীতা ও ভগবান রামের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। এটি একটি অসাধারণ স্থাপত্য নিদর্শন, যার অভ্যন্তরে সোনালী রঙের নকশা ও কারুকার্য রয়েছে, যা মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এই মন্দিরের ঐতিহ্য অনুযায়ী এই ভবনটি ভগবান রামের সৎমা কৈকেয়ীর দ্বারা সীতা রামের জন্য উপহার হিসেবে নির্মিত হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে, বিশেষ করে রাম সীতা, যাদের ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে দর্শন করেন। এই মন্দিরটিও খুব সুন্দর। এরপর আসে নাগেশ্বরনাথ মন্দির। এই মন্দিরটিও অযোধ্যার অন্যতম প্রাচীন এবং পবিত্র মন্দির, যা ভগবান শিবের প্রতি উৎসর্গকৃত। এর প্রতিষ্ঠাতার পেছনে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তি। বলা হয়ে থাকে যে এটি ভগবান রামের পুত্র কুশ দ্বারা নির্মিত হয়েছিল। কিংবদন্তি অনুসারে কুশ একদিন সরয়ূ নদীতে স্নান করার সময় তার বাহুমূল হারিয়ে ফেলেন। একটি নাগকন্যা সেটি পেয়ে এই মন্দিরে কুশকে ফিরিয়ে দেন। তাই কুশ কৃতজ্ঞতা স্বরূপ এই মন্দিরটি নির্মাণ করেন এবং শিবের প্রতি তার ভক্তি নিবেদন করেন। নাগেশ্বরনাথ মন্দিরে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে বিশেষ উৎসব পালিত হয়, যা দেখতে প্রচুর ভক্তদের আগমন ঘটে। মন্দিরের স্থাপত্য ও প্রাচীনত্বের পূর্ণ এই মন্দিরটি ভক্তদের জন্য গভীর আধ্যাত্মিক তীর্থস্থান গড়ে উঠেছে। খুব সুন্দর এই মন্দিরটিও। এরপর আসে গুপ্তার ঘাট। সরয়ূ নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ও পবিত্র স্থান। এটি প্রধানত রামের সঙ্গে সম্পর্কিত, কারণ এখানেই ভগবান রাম তার জন্মজীবন সমাপ্ত করেন এবং সরয়ূ নদীতে অন্তর্ধান করেন। এই স্থানটি রামের ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয় এবং বহু তীর্থযাত্রী এখানে এসে পবিত্র স্নান করেন। গুপ্তার ঘাটে সারা বছরই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং পুণ্য স্নান আয়োজন করা হয়। বিশেষ করে কার্তিক মাসে এখানে পুণ্য স্নান করতে বহু ভক্তের ভিড় জমে। এই ঘাটটি পরিবেশের সৌন্দর্য ও পবিত্রতার জন্য প্রসিদ্ধ। সন্ধ্যায় এখানে আরতি অনুষ্ঠান ও প্রদীপ প্রজ্বলন করা হয়, যা দর্শনার্থীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। এই বিশেষ 5টি স্থান ছাড়াও এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন তুলসী স্মারক ভবন, দশরথ মহল, বাল্মীকি ভবন, সরয়ূ ঘাট ইত্যাদি স্থান। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনারা আমাকে কমেন্টেও জানাবেন আপনারা কোথায় ঘুরতে যেতে চান অথবা আপনারা কোন জায়গা সম্পর্কে জানতে চান, তাহলে আমি সেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।